যেমনটা সাদা আর কালোর মাঝে ধূসর এক রং থাকে, ঠিক তেমনি এটা শুধুই চারটি খুনের গল্প নয়, বরং বিশ্বাসঘাতকতা, বিকৃত ন্যায় বিচার আর তীব্র মানসিক অন্ধকারের এক গা ছমছমে ছবি। ওয়েলকাম টু মিনি সিনেমা স্টোরি। বলছি 2025 সালে মুক্তি পাওয়া হিন্দি থ্রিলার ওয়েব সিরিজ ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে লাভ কেসের কথা, যেখানে আপনি দেখবেন একজন সিরিয়াল কিলার ক্যামেরার সামনে বসে নিজেই খুনের বর্ণনা দিচ্ছে, আর তদন্তকারী দল চমকে যাচ্ছে তার কথায়। সত্যি মিথ্যার সীমারেখা মিলেমিশে একাকার হয়ে যাবে। রাত আনুমানিক 1:30 থেকে 2টার মাঝামাঝি সময়ে রোহিত নামে এক ধাবা ম্যানেজার দেখে সাদা একটি গাড়ি এসে থামে। গাড়ি চালাচ্ছিল এক তরুণ সমীর। সে সিগারেট কিনছিল, কিন্তু ঠিক তখনই রোহিত লক্ষ্য করে গাড়ির দরজায় আর সমীরের হাতে রক্ত লেগে আছে। পাশে লাইটার পড়ে থাকলেও সমীর মেসবক্স চাইল। আশেপাশে ছিল এক রাজনীতিকের পোস্টার। সেটা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সমীর দ্রুত চলে যায়। সিন কেটে যায় পরদিন সকালে। নির্জন এক জঙ্গলের মাঝে সমীর তার গাড়ি থামায়। সেখানেই সে গাড়ির ট্রাঙ্ক খুলে এক মেয়ের মৃতদেহ বের করে। দুহাতে কন্ডম পরে মেয়েটির দেহ ও ব্যাগপত্র নিয়ে যায় পাশের ঝোপে। তারপর গাড়ির ডিজেল বের করে সবকিছুতে আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যায় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে। একজন হলো ইন্সপেক্টর চৌহান, যার মুখ থেতলানো, মাটি চাপা দেওয়া। তার আইডি কার্ড দেখে তার পরিচয় জানা যায়। অপরজন সানি নামের এক ক্যাব ড্রাইভার, যার গলায় ছুরিকাঘাত করা হয়েছিল। তদন্তে পুলিশ একটি ফটো পায়, যেখানে দেখা যায় সমীরের গাড়ির পেছনে মেয়েটির মৃতদেহ রয়েছে। গাড়িটিও উদ্ধার করা হয়, কিন্তু সেই মেয়েটির দেহ তখনও পাওয়া যায় না। 2020 সালে নাগপুর থানার দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর কোবরে, যিনি এই কেসের প্রধান তদন্তকারী কর্মকর্তা। তার সাথে ছিলেন এএসআই মিনা, যিনি কেস শুরুর পরপরই ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে দেন। সমীরের বিরুদ্ধে একাধিক খুন, ধর্ষণ, প্রতারণার অভিযোগ ওঠে। কিন্তু আসল সত্যটা কি? নাগপুরের এক ইন্টারনেট ক্যাফেতে ঘটনার দিন দুপুরে সমীর আর প্রীতি নামের এক মেয়েকে দেখা যায় একসাথে সময় কাটাতে। প্রীতি তাকে এক হোটেলের কথা বলে, ওয়েলকাম হোম, আর সেদিন রাতেই সেখানে যেতে চায়। সমীর তখন ক্যাফে থেকে বেরিয়ে যায় দুপুর 2:37 প্রীতির একমাত্র বান্ধবী স্নেহা মিশ্রা জানায়, প্রীতির সাথে পরিবারের এক ধরনের দূরত্ব ছিল। তার বাবা মায়ের সাথে খুব বেশি কথা বলতো না। মানসিক অবসাদে ভোগা প্রীতি দিন দিন ডিপ্রেশনের ওষুধ নিত, যদিও অনেক সময় ভুলেও যেত। প্রীতির নিজের গাড়ি থাকলেও সে কোথায় যাচ্ছে এই তথ্য পরিবার থেকে গোপন রাখতে সে বাড়ির কাজের মেয়ে স্কুটি ব্যবহার করত। প্রীতির বাবা জয়শঙ্কর একজন রাজনীতিক। একবার জরুরি সফরে তিনি বাইরে গেলে ড্রাইভার হরিপ্রসাদ তাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। সেই হরি হলো সমীরের বাবা। হরি বাড়িতে ফিরে এলে সমীর তাকে গাড়ি পরিষ্কার করতে সাহায্য করে। হরি চায় সমীর ইঞ্জিনিয়ারিং পড়ুক, কিন্তু সমীর চায় নেপালে গিয়ে ব্যবসা করতে। সমীর তার অনলাইনে অর্ডার করা ওয়্যারলেস হেডফোন আনবক্স করে ছাদে বসে। তখনই প্রীতি টেক্সট করে জানতে চায় কাল দেখা হবে তো। সমীর বলে, চলো এখনই দেখা করি, ওয়েলকাম হোমে চলে যাই। প্রীতিও রাজি হয়। রাত তখন অনেক, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। সুযোগ বুঝে সমীর তার বাবার গাড়ির চাবি চুরি করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 12:17 সমীর গাড়ি নিয়ে বের হচ্ছে। এরপর পাশের মেডিকেল স্টোর থেকে এসে প্রোটেকশন কেনে। প্রীতির বাড়ির পাশে গিয়ে গাড়ি পার্ক করে। স্নেহা জানায়, ওই রাতে প্রীতি তাকে জানায় তারা হোটেলে যাচ্ছে, কারণ প্রীতি যা করতো শুধুমাত্র স্নেহাকেই বলতো। 12:42 প্রীতি বাড়ির দেয়াল টপকে সমীরের সাথে বেরিয়ে আসে। যাওয়ার সময় তার ফোন ফ্লাইট মোডে ছিল। তারা হোটেলে পৌঁছায়, দরজা বন্ধ হয়। প্রীতি আর সমীরের সম্পর্কটা প্রেমের চেয়ে অনেক বেশি শারীরিক ছিল। প্রীতির দিক থেকেও এই সম্পর্কে কোনো গভীরতা ছিল না। সে সমীরকে আগে থেকেই বলে দেয়, এই সম্পর্কটা সিম্পল রাখি, তুমি সিরিয়াস হয়ে যেও না। এই কাহিনীর আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সানি, একজন ক্যাব ড্রাইভার। সেই রাতে সানির গাড়িতে কিছু সমস্যা দেখা দেয়, যদিও সার্ভিসিং করানো হয়েছিল। তার সামনে কঠিন চ্যালেঞ্জ, 10 থেকে 11 ঘন্টা নাগপুর পর্যন্ত নন স্টপ ড্রাইভ করতে হবে। গাড়ি পথে নষ্ট হলে কি করবে, সেই চিন্তায় পড়ে যায় সানি। সানির স্ত্রী সোনালি জানায়, সানি ছিলেন হাসি খুশি, সৎ ও পরিশ্রমী একজন মানুষ। তাদের একটি ছোট্ট মেয়ে আছে, আথিয়া। সানি মেয়েকে ভালো স্কুলে পড়াতে চেয়েছিল, তার ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন ছিল। ঘটনার রাতে 12:30 সানি সোনালীকে ফোন করে জানায় সে ইন্সপেক্টর চৌহান নামের একজন যাত্রীকে নাগপুর নিয়ে যাচ্ছে। এরপর সে একটি চক্ষু হাসপাতাল থেকে চৌহানকে পিক করে এবং হাসপাতালের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়
তারা রাত 12:37 রওনা দেয়। নিয়ম অনুসারে যাত্রী ওঠানোর পর লাইভ লোকেশন মালিককে পাঠাতে হয়। স্থানীয় তা করে। ইন্সপেক্টর চৌহান একটি রেডে অংশ নিতে গিয়ে চোখে আঘাত পান। ওয়েল্ডিং এর ঝলক। ডাক্তার বলেন কয়েক ঘন্টার মধ্যে দৃষ্টি ফিরে আসবে, তাই বারবার তার স্ত্রী পল্লবী ফোন করে খোঁজ নিচ্ছিলেন। অন্যদিকে সমীর ও প্রীতি পৌঁছায় হোটেল ওয়েলকাম হোমে, কিন্তু মূল প্রবেশ পথে ভিড় দেখে সমীর গাড়িটি পিছনের গেট দিয়ে অন্ধকারে পার্ক করে, যাতে কেউ চিনতে না পারে। প্রীতিও মুখ ওড়নায় ঢেকে নেয়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী তারা হোটেলে প্রবেশ করে রাত 2:02। এটি ছিল প্রীতির জীবিত অবস্থায় শেষবার দেখা। পুলিশের তথ্য মতে হোটেলে প্রবেশের 30 মিনিট পর সমীর মেয়েটির বডি নিয়ে হোটেল থেকে বের হয়। এই 30 মিনিটে কি ঘটেছিল তা কেউ জানে না। মার্ডারটা পরিকল্পিত ছিল নাকি হঠাৎ রেগে গিয়ে ঘটে যাওয়া দুর্ঘটনা, সেটাও অজানা। তবে হোটেলের পেছনের দিকে প্রীতির রক্ত পাওয়া যায় এবং রুমের ভেতরের গাড়ির দরজায় সমীরের ফিঙ্গারপ্রিন্ট মেলে। রুমের একটি জানালাও খোলা ছিল। এই প্রমাণগুলোই হয়ে ওঠে মামলার মূল ভিত্তি। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কোবরে মনে করেন রুমে প্রবেশের পর হয়তো সমীর প্রীতিকে জোর করেছিল এবং প্রীতি প্রতিরোধ করায় রেগে গিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। তিনি বলেন প্রীতি ছিল অত্যন্ত মেধাবী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু এমন মেয়ে কেন এমন ছেলের সাথে সময় কাটাতে যাবে? অন্যদিকে স্নেহা, প্রীতির বান্ধবী, জানায় সবকিছুই ছিল মিউচুয়াল। সম্পর্কটি গভীর না হলেও তারা নিজের ইচ্ছাতে সময় কাটাচ্ছিল। কিন্তু পুলিশ সন্দেহ করে হয়তো সমীর তাকে ব্ল্যাকমেইল করেছিল অথবা টাকার জন্য ব্যবহার করেছিল। আবার এটা হয়তো অপরিকল্পিত খুন ও ঝগড়ার জেরে। হাতের খেলায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। 2 বছর কেটে গেছে, পুলিশ আজও সমীরকে ধরতে পারেনি। প্রীতির দেহটিও খুঁজে পায়নি। রহস্য আরো ঘনীভূত হয় যখন সমীর নিজেই ক্যামেরার সামনে এসে সবকিছু বলে। একটি ডকুমেন্টারি রেকর্ডিং এর সময় সমীর বলেছে, হ্যাঁ, আমি 4টি খুনের আসামি, কিন্তু যাকে নিয়ে আপনারা গল্প শুনেছেন সে ছিল আমার ভালোবাসা। এই কেস নিয়ে যা কিছু বলা হয়েছে সব মিথ্যা। তাকে প্রশ্ন করা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তুমি মেয়েটির মৃতদেহ নিয়ে বের হচ্ছ, সেটাও কি মিথ্যা? সমীর জানায় পুলিশ নিজের মতো করে ভিডিও ব্যবহার করেছে, যেটা তাদের দরকার সেটা দেখিয়েছে, বাকিটা চেপে গেছে। তাহলে ওই দিন হোটেলটা বন্ধ করে দেওয়া হলো কেন? আর সেদিন তো সেখানে আরো কাপল ছিল, তারা আজও কিছু বলছে না কেন? ওদের ভয় দেখানো হচ্ছে নাকি? প্রীতির পরিবারও কেন চুপচাপ, মিডিয়ার সামনে কেন আসে না? সমীর আরো বলে, ইন্সপেক্টর কোবরে কি সত্যি একজন ভালো মানুষ? যেটা আজ আমি বলবো অনেকের সমস্যা হবে, কিন্তু এবার আপনাদের বলবো ওই রাতে হোটেলে কি ঘটেছিল। হোটেল রিসেপশনিস্টের কথায় জানা যায় রাত 12টা থেকে 12:30টার মধ্যে সমীর কল করে রুম বুক করে। পরে রাত 1:34 তারা হোটেলের রেজিস্টার এন্ট্রি করে এবং রুমে চলে যায়। রুমে ঢুকেই সমীর প্রথমে পুরো রুম খুঁজে দেখে কোথাও গোপন ক্যামেরা আছে কিনা, বারান্দা, ছাদ, এমনকি ডিশওয়াশিং এরিয়াও চেক করে। সবকিছু চেক করার পর তারা ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। তবে ঠিক তখনই সমীরের মনে পড়ে প্রোটেকশন গাড়িতে ফেলে এসেছে। সে সেটা আনতে গিয়ে গাড়ির কাছেই ছিল। তখনই সে দেখে কয়েকটি পুলিশের গাড়ি হোটেলে প্রবেশ করছে। সমীর বুঝতে পারে হোটেলে রেড হচ্ছে। সে বারবার প্রীতিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু প্রীতির ফোন ফ্লাইট মোডে ছিল। পরে হোটেলের পিছনের ডিশওয়াশিং এরিয়া দিয়ে উঠে প্রীতিকে জানায় পুলিশ রেড দিয়েছে, এখনই বের হতে হবে। পুলিশ দরজা করা নাড়ছে। ভিতরে তখন প্রীতি ও সমীর তাড়াহুড়ো করছে। কোনো রকমে প্রীতি তার প্যান্ট পরে নেয়। তারা একটি পাইপ বেয়ে নিচে নেমে আসে, কিন্তু ডিশওয়াশিং এরিয়া পার হওয়ার সময় প্রীতি পা পিছলে পড়ে যায়। মাথায় আঘাত পেয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পুলিশ তখন দোতলায় পৌঁছে গেছে। সমীর কোনো মতে প্রীতিকে দেয়ালের আড়ালে নিয়ে যায়। সে বুঝতে পারে মাথায় আঘাত লেগেছে, কারণ তার হাত রক্ত ভিজে গেছে। এরপর সমীর প্রীতিকে কোলে করে গাড়িতে তোলে। ঠিক সেই দৃশ্যটাই আগে আমরা সিসিটিভিতে দেখেছিলাম। পুলিশ সামনের দিকটা ঘিরে রেখেছে, তাই সমীর প্রীতিকে নিয়ে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। কিন্তু বিপরীত দিক থেকে পুলিশের গাড়ি আসতে দেখে সে নিজের গাড়িতে থাকা ভিভিআইপি ফ্ল্যাগ জ্বালিয়ে দেয়। এতে পুলিশ ভেবে নেয় এটা কোনো বড় কর্মকর্তার গাড়ি, তাই সাইড দিয়ে দেয়। সমীর এই সুযোগে হাইওয়েতে উঠে পড়ে। গাড়িতে সে প্রীতিকে জাগাতে চেষ্টা করে। তাদের মনে হচ্ছিল সব বিপদ কেটে গেছে, কিন্তু হঠাৎ সমীর বুঝতে পারে প্রীতি আর নড়ছে না। সে নাকে হাত দিয়ে দেখে কোনো শ্বাস প্রশ্বাস নেই। মুহূর্তে যেন পৃথিবী থেমে যায় তার কাছে। সমীর বলে ওই রাতেই প্রীতি মারা গিয়েছিল। তবে ডকুমেন্টারি ইনভেস্টিগেটর কোবরে এই কথা মানতে নারাজ। সে বলে একটা মেয়ে পা পিছলে পড়ে মারা গেছে, আর বাকি 3 জনও কি এভাবে মারা গেছে? তার প্রশ্ন, যদি সমীর সত্যি খুন না করে থাকে তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা কেন করছে? কোর্টে কেন যাচ্ছে না? সমীরের বক্তব্য, 18 বছরের একজন ছেলে ও মেয়ে হোটেলে সময় কাটাচ্ছে, এটা কি অবৈধ? বরং পুলিশ যেভাবে রেড করেছে সেটা কি লিগ্যাল ছিল?
হোটেল রুমে কোনো মার্ডার ওয়েপন, প্রীতির বডি বা সন্দেহজনক ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। এভিডেন্সগুলো বলছে সমীরের গল্প সত্যি হতেই পারে। স্নেহাও বলছে সমীর খুন করতে পারে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। তবে সমীরের ইন্টারভিউ তার মনেও সন্দেহ জাগিয়েছে। সমীরের মা বাবার ইন্টারভিউতে জানা যায় সমাজ, মিডিয়া এবং পুলিশ যেভাবে ছেলেটিকে দোষী বানিয়েছে তারা তাতেই অসহায়। তারা বলেন আমাদের ছেলে যদি দোষী হয় সেটা প্রমাণে সুযোগ তো নেওয়া উচিত ছিল, কিন্তু সেই সুযোগ ওকে দেওয়া হয়নি। ঘটনার পর 2 বছর ধরে সমীরের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগও ছিল না। তদন্তকারী কর্মকর্তা আবার বলছে এভিডেন্স বাদ দিলেও আমাদের কাছে অন্য আরো অনেক তথ্য আছে। আবার ফিরে যেতে হবে সমীরের কাছে। যখন সে বুঝলো প্রীতি মারা গেছে, সে হিম শীতল হয়ে পড়ে। সামনে পড়ে থাকা প্রীতির দেহ যে কোনো সময় কেউ দেখে ফেলতে পারে। তাই সমীর একটি নির্জন জায়গায় গিয়ে গাড়ি থামায়। সে চায় প্রীতির দেহটা পিছনের দিকে কোথাও রাখবে। তবে দেহ নিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যায়, আর তার শব্দে পাশের বাড়ি থেকে এক লোক বের হয়ে আসে। সমীর বলে আমি রাস্তা ভুলে গেছি। এই সময় প্রীতির ফোনে কল আসে, ওটা ছিল তার বাবার। সমীর তখন আরো বেশি নার্ভাস হয়ে পড়ে। সে লোকটার কাছ থেকে পানি চায়, আর লোকটা বাড়ির ভিতরে যায়। এই ফাঁকে সমীর প্রীতির বডি গাড়ির ট্রাঙ্কে রাখে ও ফোনটা নিয়ে নেয়। কিন্তু ট্রাঙ্ক বন্ধ করার আগে এই লোকটি ফিরে আসে ও পুরো দৃশ্য দেখে ফেলে। সমীর আর কিছু না বলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তদন্তকারী টিম প্রীতি বা সমীরের কোনো ফোনই খুঁজে পায়নি, তাই তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল এর কোনো প্রমাণও মেলেনি। কল রেকর্ডও প্রকাশ পায়নি। পুলিশ জানায় কোনো অ্যাফেয়ারের কোনো প্রমাণ নেই। স্নেহার মতে প্রীতির মতো উচ্চবিত্ত পরিবারের মেয়ে যদি নিচু পরিবারের ছেলের সঙ্গে সম্পর্ক গড়েই থাকে, সেটা প্রকাশ্যে আসলে সমাজ প্রীতিকেই দোষারোপ করবে। হয়তো এই কারণে সম্পর্কটি গোপন রাখা হয়েছে। সমীর জানায় রাত 4টার দিকে প্রীতির বাবার ফোন এসেছিল। আমি ফোনটা তখন বন্ধ করে দিই। আমি জানতাম আমার পরিবার এখন সব জেনে গেছে। সে আরো জানতো প্রীতির বাবা প্রভাবশালী মানুষ। তিনি হয়তো পুলিশকে না জানালেও তার নিজের লোকজন দিয়ে ওকে খুঁজতে লাগিয়ে দিয়েছেন। তাই সমীর সিদ্ধান্ত নেয় প্রীতির দেহটা পুড়িয়ে ফেলবে। সেই জন্যই আগের রাতে হাইওয়ের পাশের দোকান থেকে ম্যাচ বক্স কিনে নিয়ে এসেছিল, যেটা আমরা সিরিজের শুরুতেই দেখেছিলাম। কিন্তু পরদিন সকালে অনেক চেষ্টা করেও সমীর আগুন দিতে পারে না, কারণ সে প্রীতিকে সত্যিকারে ভালোবেসে ফেলেছিল। তাই সে দেহটা আবার গাড়ির ট্রাঙ্কে রেখে প্রীতির সঙ্গে থাকা সবকিছু পুড়িয়ে ফেলে ও এলাকা ছেড়ে চলে যায়। এখানে একটি তথ্য খুব গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টারিটি তৈরি করার সময় প্রীতির বাবা মায়ের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা বহুবার করা হলেও তারা রাজি হননি। এক পর্যায়ে তারা সব যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর সকাল 8:35 পরের দৃশ্যে আমরা দেখি সানি ও চৌহান পথিমধ্যে ব্রেক নিচ্ছে। চৌহান চোখ মুখ ধুয়ে নিচ্ছে, তার চোখ এখনো ঝাপসা দেখছে। যাত্রা শুরু হলে চৌহান জানতে চায় সানির পরিবারের ব্যাপারে। তখন সানি জানায় তার একমাত্র মেয়ে আছে, বয়স 5, নাম আধ্যা। সে ইংলিশ মিডিয়ামে পড়ে। চৌহান বলে ইংলিশ মিডিয়ামে তো অনেক খরচ। সানি উত্তর দেয় তবু মেয়েকে ঠিক মতো পড়াতে হবে, টাকা তো আসবে যাবে। চৌহান তখন বলে তোমার মেয়েকে দিল্লিতে নিয়ে এসো, আমার শালার একটি এনজিও আছে যারা গরিব ও মেধাবী ছেলে মেয়েদের পড়াশোনার সব খরচ দেয়, স্কুল থেকে কলেজ সবটুকু। চৌহানের প্রস্তাবে সানি খুব খুশি হয়। এত বড় সুযোগ পেলে কে না খুশি হয়। প্রীতি নিখোঁজ হওয়ার পরের দিন সকালেই তার পরিবারের সঙ্গে স্নেহার যোগাযোগ হয়। স্নেহা দেখে প্রীতির শেষ মেসেজ ছিল আগের রাতে। এরপর আর কিছুই আসেনি। সন্দেহ ঘনীভূত হতে থাকে। স্নেহা প্রীতির বাবাকে সব খুলে বলে এবং তাদের মধ্যে হওয়া চ্যাটগুলো দেখায়। এখান থেকে জানা যায় প্রীতি শেষবার হোটেল ওয়েলকাম হোমে গিয়েছিল সমীর নামের এক যুবকের সঙ্গে। এই খবর শুনে প্রীতির বাবা জয়শঙ্করের লোকেরা হোটেলে যেতে চায়, কিন্তু তিনি নিজেই তাদের থামিয়ে দেন এবং স্নেহার ফোনটিও নিয়ে নেন যেন আর বাইরে কোনো তথ্য না যায়। অন্যদিকে সমীর তখন হাইওয়ের পথে। গাড়িতে সানি আর পুলিশ অফিসার চৌহানও আছে। হঠাৎ সামনে পুলিশ চেকপোস্ট দেখে সমীর পাশের একটি জঙ্গলের রাস্তা ধরে ঘুরে যায়, কিন্তু সেখানেও আরেকটি চেকপোস্ট। তখন সানি সমীরকে বলে সে নাগপুর যাচ্ছে কিনা, কারণ তার কান নষ্ট হয়ে গেছে, সে যেতে পারছে না। চৌহান স্যারকে যেন নাগপুরে নামিয়ে দেওয়া হয়। সমীর প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয়, কারণ সে ভাবে একজন পুলিশ অফিসার গাড়িতে থাকলেই চেকপোস্ট পার হওয়া সহজ হবে। চৌহানের ব্যাগ ট্রাঙ্কে রাখতে গেলে সমীর বলে ট্রাঙ্ক নষ্ট, খুলছে না, ব্যাগ সামনে রাখতে বলে। এরপর চৌহান সানিকে তার নম্বর সেভ করতে দেয় ও নিজের স্ত্রী পল্লবীকেও লাইভ লোকেশন পাঠাতে বলে। সানি চৌহানের মোবাইল থেকেই সব কাজ করে দেয়। এরপর সমীর গাড়ি নিয়ে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর চৌহান গাড়িতে ডিজেলের গন্ধ পায় এবং জানতে চায় কিভাবে এই গন্ধ আসছে। সমীর উত্তর দেয় তার বন্ধুর গাড়িতে ডিজেল শেষ হয়ে গিয়েছিল বলে সে ডিজেল এনেছিল, সেখান থেকেই গন্ধ হতে পারে। এমন সময় সামনে পুলিশ চেকপোস্ট পড়ে। তারা ট্রাঙ্ক খুলে দেখতে চায়, কিন্তু সমীর বলে ট্রাঙ্ক জ্যাম হয়ে গেছে। চৌহান পরিচয় দিলে পুলিশ গাড়ি ছেড়ে দেয়। এই ছিল চৌহানের জীবিত অবস্থায় শেষ দেখা। এরপরই তার লাশ উদ্ধার হয়। ও
কোবরে জানায় চৌহান তার বাবার মতো ছিলেন। খুব নির্মমভাবে মাথায় পাথর দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে। এমনকি রাস্তার মাঝখানে তার মাথার ঘিলু পড়ে গিয়েছিল। চৌহান তখন চোখে কিছুই দেখছিলেন না, ছিলেন একদম নিরীহ, তবুও তাকে খুন করা হলো। তবে সময় দাবি করে সে চৌহানকে খুন করেনি, সে শুধু একজন সাক্ষী। তার সামনেই এই ঘটনা ঘটেছিল। সমীর বলে সে যে চৌহানকে চেনে না, সে জানে না লোকটাকে, চোখে দেখতে পায় না, এমন এক ব্যক্তিকে সে কেন খুন করবে? সে তো চাচ্ছিল চৌহানকে নির্জন কোনো জায়গায় নামিয়ে দিয়ে চলে যেতে। তবুও প্রশ্ন আসে, সমীর যদি নির্ভয় হয় তাহলে হাইওয়ে বাদ দিয়ে সে আইসোলেটেড রোডে চৌহানকে নিয়ে কেন গেল? তার উত্তর, হাইওয়েতে গেলে কেউ ফলো করতে পারত, তাই নিরাপদ থাকার জন্য এমন করেছে। তবে তখনও কেউ জানতো না প্রীতি নিখোঁজ। পরিবারও ভাবছিল সে বন্ধুর বাড়িতে। এমন পরিস্থিতিতে চৌহানের মৃত্যু ও প্রীতির নিখোঁজের সঙ্গে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর জানা যায় একজন প্রত্যক্ষদর্শী দেখেছিল সমীর ও চৌহান একটি গাড়ি থেকে নামছে। তখন চৌহানের প্রেসার বেড়ে গিয়েছিল, তাই গাড়ি থামানো হয়েছিল। যেহেতু চৌহান চোখে ভালো দেখতে পাচ্ছিল না, সমীরই তাকে ধরে গাড়ি থেকে নামিয়ে পাশে দাঁড় করায়। আর তখনই সুযোগ নিয়ে সমীর তার ফোন অফ করে দেয়, যাতে চৌহান কাউকে কিছু না জানাতে পারে। কিন্তু চৌহান ছিলেন বুদ্ধিমান। চোখে না দেখতে পেলেও তিনি টের পাচ্ছিলেন গোপনে কিছু একটা চলছে। সমীর গন্তব্য হিসেবে আগে থেকে একটা 30 কিলোমিটার দূরের আইসোলেটেড জায়গা ঠিক করে রেখেছিল, যেখানে সে চৌহানকে নামিয়ে পালাবে। সমীর গাড়ি ঘোরানোর সময় চৌহান বুঝে ফেলে তারা হাইওয়ে থেকে অনেক দূরে চলে এসেছে। সমীর বলে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই শর্টকাট নিচ্ছে। আসলে সে চাচ্ছিল চৌহানকে কোনোভাবে বিদায় করে দিতে। তবে সমীরের দুর্ভাগ্য, ঠিক তখনই গাড়ির টায়ার পাংচার হয়। চৌহানের সন্দেহ আরো বাড়ে যখন সে দেখে যে সমীর ট্রাঙ্ক খুলে ফেলেছে, অথচ আগেই বলেছিল ট্রাঙ্ক জ্যাম। সমীর যখন স্পেয়ার টায়ার আনতে গাড়ির পেছনে যায়, তখন চৌহান বুঝে ফেলে যে সমীর তার ফোন বন্ধ করে রেখেছে। সেই সময় প্রীতির নিথর দেহ দেখে সমীর নিজের আবেগ সামলাতে পারছিল না। ডিজেলের গন্ধে বমি করতে করতে কিছুটা দূরে যায়। এই সুযোগে চৌহান ফোন অন করে এবং গোপনে ট্রাঙ্ক খুলে প্রীতির মৃতদেহের একটি ছবি তোলে। সমীর ফিরে এসে দেখে চৌহান ট্রাঙ্ক খুলে ফেলেছে এবং নিশ্চিত হয় যে চৌহান পুরো বিষয়টি জেনে ফেলেছে। সে বুঝে যায় একজন ট্রেন্ড অফিসার হিসেবে চৌহানের পক্ষে তাকে মেরে ফেলা কঠিন কিছু হবে না। কিন্তু সমীরের কোনো পথ খোলা ছিল না। সে টায়ার চেঞ্জ করার যন্ত্র নিয়ে চৌহানের দিকে এগিয়ে যায়। তখন চৌহান কোবরেকে কল করার চেষ্টা করে, কিন্তু উত্তর না পেয়ে প্রীতির ছবিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। এরপরই সমীর চৌহানের উপর আক্রমণ করে এবং দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। চৌহান শারীরিকভাবে বেশি শক্তিশালী হওয়ায় সমীর বেশ কিছুক্ষণ পর হেরে গিয়ে গাড়ির দিকে পালায়। কিন্তু চৌহানও সহজে ছাড়ে না। সে সমীরকে টেনে বের করে মারতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে এক বিস্ময়কর ঘটনা ঘটে। ট্রাঙ্ক থেকে হঠাৎ করে প্রীতি বেরিয়ে আসে। সে রাস্তার পাশ থেকে পাথর তুলে চৌহানের মাথায় আঘাত করে এবং ঘটনাস্থলে চৌহান মারা যায়। এই ঘটনার পর সমীর দাবি করে সে নিজেও বুঝতে পারেনি প্রীতি তখনও বেঁচে ছিল। অনেকে তার এই দাবি মানতে নারাজ। তার বক্তব্যে সন্দেহ দেখা দেয়। প্রীতির মানসিক অবস্থা, মাথার আঘাত এবং ওষুধের প্রভাবে হয়তো সে অচেতন ছিল, এমন যুক্তি দেওয়া যায়। তবে কোবরে, মিনা এবং স্নেহা কেউই এই ব্যাখ্যা মানতে চায় না। তাদের মতে সমীর একজন সাইকো। তারা চ্যালেঞ্জ করে দেয়, যদি প্রীতি সত্যি জীবিত থাকে সে যেন সামনে এসে সত্যিটা বলে। এদিকে ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিও পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। ওই ভিডিওতে দেখা যায় সমীর চৌহানের মৃতদেহ টানছে এবং গাড়ির ট্রাঙ্কে রাখছে। সেই ঘটনার পেছনে সত্যিটা জানায় সমীর নিজেই। তার কথায় প্রীতি জ্ঞান হারানোর পর পুরো সময়টাই সে কোমায় ছিল। জ্ঞান ফিরে পেয়ে সে শুধু জানতে চায় তার শরীরে কেন ডিজেলের গন্ধ। সমীর নিরুত্তর। তখন প্রীতি নিজেই বুঝে যায় কি ঘটতে চলেছিল। সে সমীরকে প্রশ্ন করে, তুমি কি আমায় জ্বালিয়ে দিতে চেয়েছিলে? সমীর কিছু না বলে হয়তো ভালোবেসে ফেলেছিলাম। এরপর প্রীতি আর সমীর মিলিয়ে চৌহানের দেহ গাড়ির ট্রাঙ্কে রাখে। এ সময় পাশের এক কিশোর গোপনে ভিডিও তোলে। বিষয়টি বুঝতে পেরে সমীর ছেলেটির পিছনে এবং প্রীতিও গাড়ি নিয়ে তার সাহায্যে আসে। ওই ছেলেটি পালানোর সময় তার টিকটকের ভিডিও পোস্ট করে দেয়। ছেলেটির পিছু করতে করতে সমীর পায়ে চোট পায়। প্রীতি গাড়ি নিয়ে আসে এবং তারা আবারও পিছু নেয়। এক পর্যায়ে ছেলেটি দুর্ঘটনাবশত গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। তার ফোন তারা উদ্ধার করলেও তা তখন পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এই ঘটনাকে সমীর অ্যাক্সিডেন্ট বললেও মিনা এবং কুবরে মানতে নারাজ। তাদের মতে যদি সত্যি দুর্ঘটনা হতো তাহলে টায়ারের চিহ্ন থাকত। ফরেনসিক রিপোর্টেও ছেলেটি হত্যার প্রমাণ মেলে। সমীর যদিও এসব অস্বীকার করে, কিন্তু সে বলে, আমি জানি আমার কথায় হয়তো ওই ছেলে ফিরে আসবে না, কিন্তু অন্তত তার পরিবার জানবে কি ঘটেছিল। এরপর সমীর জানায়, ঘটনাটির পর থেকে জয়শঙ্করের হয়ে কাজ করা এক ব্যক্তি তার পিছু নিতে শুরু করে। সমীরের দাবি ওই ব্যক্তি অনেক কিছু জানে।
কোবরে প্রথমে তা অস্বীকার করলেও পরে তারা রাও নামের এক ব্যক্তিকে খুঁজে পায়। রাও জানান তিনি জয়শঙ্করের হয়ে কাজ করতেন, কিন্তু সরাসরি দেখা করতেন না। জয়শঙ্কর তাকে ফোনে কাজ দিত এবং কাজ শেষ হলে টাকা পাঠিয়ে দিত। সকালে জয়শঙ্করের আরেক ড্রাইভার ফোন করে জানায় স্যারের গাড়ির ড্রাইভারের ছেলে এবং স্যারের মেয়ে দুজনেই রাত থেকে নিখোঁজ। জয়শঙ্কর আগে থেকেই বলে রেখেছিল কোবরেকে সব বুঝিয়ে দেওয়া আছে। ড্রাইভারকে নির্দেশ দেওয়া হয়েছিল কোবরের সাথে গিয়ে তার নির্দেশ মতো কাজ করতে, কারণ কোবরে জয়শঙ্করের সবচেয়ে কাছের মানুষ ছিল আর স্যারের সব পরিকল্পনার সাথেই সে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তবে রয় নামের একজনের কাছে যখন বিষয়টি জিজ্ঞেস করা হয়, সে জানায় সে কোবরেকে চিনেই না, এমন কাউকে সে চেনে না বলে দাবিও করে। রয় জানে তাদের মতো মানুষের সঙ্গে কারোরই প্রকাশ্যে সম্পর্ক থাকে না, সবাই দূরত্ব বজায় রাখে। ড্রাইভারকে বলা হয় কোবরের সাথে দেখা হলে তাকে জিজ্ঞেস করতে হবে সে হাইওয়ে পাশের ফার্ম হাউসে কি করছিল। রয় এরপর ঘটনার খুঁটিনাটি বলতে শুরু করে, জানায় তারা যখন হোটেল ওয়েলকাম হোমে যায় তখন জানতে পারে আগের রাতে সেখানে পুলিশের রেড হয়েছিল। তবে সেটা ছিল একটা অবৈধ রেড, যার উদ্দেশ্য ছিল মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করা। সবকিছু দেখে কোবরে ওই হোটেলের সিসিটিভি ফুটেজ মুছে ফেলে। রয় জানায় সে যখন প্রথম ফুটেজ দেখে তখনও মনে হয়েছিল ছেলেটি হয়তো মেয়েটিকে খুন করেছে। এমন পরিস্থিতিতে তাকে পাওয়া গেলেও তাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু কোবরে সেটা নিজে করতে পারতো না, তাই তাকে ডাকা হয় এই কাজের জন্য। জয়শঙ্করের তখন একটাই নির্দেশ, যে কোনো মূল্যে ছেলেটিকে হত্যা করতে হবে। ওয়েলকাম হোম হোটেলের তথ্য মুছে ফেলে তারা চলে আসে হাইওয়ে টোল প্লাজায়। সেখান থেকেই জানতে পারে ওই গাড়িটি এই পথ দিয়ে গিয়েছে। ঠিক তখনই ইন্সপেক্টর চৌহান কোবরেকে প্রীতির মৃতদেহের ছবি পাঠায়। তবে বারবার কল করেও চৌহানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, কোনো বন্ধু পাওয়া যাচ্ছিল। তখন কোবরে চৌহানের স্ত্রী পল্লবীকে ফোন করে। পল্লবী জানায় কিছুক্ষণ আগেই তার সঙ্গে চৌহানের কথা হয়েছে এবং তার কাছেও লোকেশন আছে। সেই লোকেশন অনুযায়ী কোবরে এবং রাও পৌঁছায় নির্দিষ্ট স্থানে, যেখানে রাস্তায় রক্ত দেখে বোঝে কিছু একটা ঘটেছে। চৌহান যেহেতু একজন সিনিয়র অফিসার, কোবরে তার কেস না নিয়ে পারেনি, সঙ্গে সঙ্গে মামলা রেজিস্টার করে, যা দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর মিডিয়াতে দুই রকম রিপোর্ট আসতে থাকে। কিছু মিডিয়া সমীরকে অপরাধী হিসেবে তুলে ধরে, আবার অন্যদিকে কিছু মিডিয়া দাবি করে সমীরের বয়ান শোনা না পর্যন্ত কিছু বলা যায় না, কিন্তু সমাজ তখনই সমীরকে দোষী ধরে নেয় প্রমাণ ছাড়াই, যেখানে আমাদের উচিত ছিল তাকে আদালতে হাজির করে সত্য প্রমাণ করা। এদিকে পরদিন সকালে সমীর আর প্রীতি হাইওয়ে থেকে একটা রিজার্ভ ফরেস্টে ঢোকে। কিছু দূর যেতেই তাদের গাড়ির তেল শেষ হয়ে যায়। তখন তারা প্রথমে চৌহানের মৃতদেহ বের করে মাটি চাপা দেয়। প্রীতি তখন ওষুধ খাওয়ার জন্য ব্যাগ খুঁজে পায় না। সমীর জানায় সে সব জ্বালিয়ে দিয়েছে। প্রীতি জানতে চায় তাহলে কি সবকিছু শুধু শারীরিক সম্পর্ক ছিল। সমীর বলে হ্যাঁ, এটা শরীরের জন্য শুরু হয়েছিল, কিন্তু কেন জানি না তার মনে হয়েছিল কিছু বেশি ছিল। কিন্তু সে জানে প্রীতি কখনো ভালোবাসায় জড়াবে না। এখন তাদের এখান থেকে পালাতে হবে। এজন্য সে গাড়ির পেছন থেকে একটা জেরিকেন বের করে পায়ে হেঁটে হাইওয়ের দিকে যায়। হাইওয়েতে গিয়ে সে একটা স্কুল ভ্যানে ওঠে এবং কাছের একটি পেট্রোল পাম্পে যায়। এদিকে স্কুল ভ্যানের ড্রাইভার খবরের মাধ্যমে সমীরকে চিনে ফেলে। পুলিশ তাকে খুঁজছে এবং ধরিয়ে দিলে 10 লাখ টাকা পুরস্কার পাওয়া যাবে। সে তার বন্ধুকে ফোন করে জানায়। বন্ধু বলে এখন যদি পুলিশকে জানায় তারা কিছুই পাবে না, বরং নিজেরাই তাকে ধরে পুলিশের কাছে নিয়ে গেলে টাকা নিশ্চিত পাওয়া যাবে। তারা তখন সেই স্থানে ফিরে আসে যেখান থেকে সমীরকে পিক করেছিল। সমীর তখন পায়ে হেঁটে ফিরে আসছে, প্রীতিও গাড়িতে বসে আছে। দুই লোক তখন গাড়ির কাছে এসে প্রীতির উপস্থিতি বুঝে যায় এবং আশেপাশে খুঁজতে থাকে। একই সময়ে সানি নামে আরেকজন তার গাড়ি ঠিক করিয়ে কাছে একটি গ্যারেজে ছিল। তখন তার মালিক জানায় নাগপুরের এক পুলিশ অফিসার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। সানি তখন কোবরাকে কল করে এবং কোবরে তাকে সমীরের ছবি পাঠায়। সানি ছবিটি দেখে জানায় এই ছেলেকে সে চৌহান স্যারের গাড়িতে তুলে দিয়েছিল। কোবরে তখন তাকে নাগপুরে গিয়ে দেখা করতে বলে। সানি রওনা দেয়, তবে যাওয়ার পথে সে সমীরকে দেখে ফেলে এবং তাকে অনুসরণ করে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। সে কোবরাকে ফোনের লোকেশনও জানিয়ে দেয়। এই সময় সমীর জঙ্গলের ভিতর ঢুকে পড়েছে। দুই লোক তখনও তাকে খুঁজছে। হঠাৎ করে সানি গাড়ি থেকে নেমে আসে এবং দুই লোক ভাবে সানি সেই ছেলে। তাদের মধ্যে হাতাহাতি হয়। আগে তারা সানির মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং নিজেদের নিরাপত্তার জন্য দ্রুত জায়গা ছেড়ে দেয়। তাদের চলে যাওয়া মাত্রই প্রীতি ও সমীর বেরিয়ে আসে এবং সানির কাছে যায়। তখনও সানি জীবিত ছিল। সানি মারা যাওয়ার পর গোটা শহরে তোলপাড়। সেদিন যা ঘটেছিল তা এক একজন এক একভাবে বলছে, কিন্তু সত্যটা ছিল অনেক গভীর। সমীর সানিকে গাড়িতে বসিয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে একটি পরিকল্পনা করে। তারা জানতো সানির সেই পরিচিত গাড়িটি দেখলেই সবাই চিনবে, তাই গাড়িটি সেখানেই ফেলে রেখে চলে যায়, যাতে মনে হয় সানিকেই ফেলে যাওয়া হয়েছে। কিন্তু পুলিশ জানায় তারা সানিকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পেয়েছে, মাথায় কোনো ব্যান্ডেজ ছিল না। পুলিশ অফিসার কোবরের সন্দেহ ছিল সমীরই সানিকে মেরেছে। তার যুক্তি,
সমীর হয়তো চৌহানকে মাটি চাপা দেওয়ার সময় সানি চোখে পড়ে গিয়েছিল, আর সেই কারণেই সানিকেও খুন করতে বাধ্য হয়। কিন্তু তদন্তে কিছু গোলমাল ধরা পড়ে। মীনাক্ষী জানায় ঘটনাস্থলে কারোর পায়ের ছাপ বা টায়ারের দাগ মেলেনি। তাই বোঝা যায় সমীরের কথিত 2 খুনি আসলে কাল্পনিক চরিত্র। সমীর বলে, আমি জানতাম যদি সানি মারা যায় সবাই আমাকে দোষী বলবি, তাই আমি চেয়েছিলাম ও যেভাবেই হোক বেঁচে থাক। কিন্তু বাস্তব হলো সানি বেঁচে নেই। প্রমাণ একটাই, যে ছুরিটি দিয়ে সানিকে গলা কেটে হত্যা করা হয়েছিল সেটি সমীরেরই। তাই কোবরে ও জয়শঙ্কর তাকে দোষী প্রমাণ করার সব ব্যবস্থা করে। সমীর ও প্রীতি শহর ছেড়ে পালিয়ে যায়। প্রীতি জানতো ওর বাবা এই সম্পর্ক মেনে নেবে না, বরং সমীরকে খুন করে ফেলবে। এজন্যই তারা ঠিক করে নেপালে পালাবে। সমীর বলল, আমি পাসপোর্ট ছাড়াই এক রাস্তায় নেপাল যেতে পারি, তুমি শুধু বলবে আমি খুন করে পালিয়েছি, কেউ তোমাকে সন্দেহ করবে না। প্রীতি বুঝে যায় সমীর তার জন্য সত্যিই সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। তাই প্রীতিও বলে, তাহলে আমাকেও তোমার সাথে নাও। এদিকে সানি মারা যাওয়ার আগে নিজের মালিককে লোকেশন পাঠিয়ে দিয়েছিল। গাড়ির মধ্যেই তার ফোন ছিল, যা সমীর জানতো না। মালিক কোবরেকে ফোন করে সেই লাইভ লোকেশন জানায়। ফলে কোবরে রয়কে পাঠায় সমীরদের খুঁজতে। রয় গিয়ে দেখে গাড়ির ভিতরে রক্তাক্ত সানি তখন বেঁচে আছে। সে কোবরেকে জানায় ছেলেটি এখনো বেঁচে, তবে বেশি সময় বাঁচবে না। কিন্তু ট্রাঙ্কে কোনো বডি নেই, পাশেই মাটি খোঁড়ার অবস্থায়। সন্দেহ হয় চৌহানকে মাটি চাপা দেওয়া হয়েছে। রয় সানিকে গাড়ি থেকে বের করে পাশে রাখে, কিন্তু এখনো জানায় সে সানিকে খুন করেনি। তবে পুলিশ রিপোর্ট বলছে সমীরের ছুরি দিয়েই সানির গলা কেটে হত্যা করা হয়েছে। সমীর বিস্মিত, আমি তো ছুরি নিইনি, তবে সেটা ওখানে গেল কিভাবে? আসলে ছুরিটি মীনাক্ষী পুলিশি হেফাজত থেকে নিয়ে আসে। সে কোবরের নির্দেশে ছুরিটি সানির গলায় ঢোকাতে যায়, কিন্তু শেষমেশ করতে পারে না। ফোনে কোবরেকে বলে এভাবে কিছুক্ষণ থাকলেই ছেলেটি মারা যাবে। এরপর ছুরিটি ফেলে চলে যায়। কিন্তু রয় ঘটনাস্থলে থেকেই যায়। রয় জানায় পরে সে নিজেই ছুরিটি সানির গলায় ঢুকিয়ে দিয়েছিল, তবে দাবি করে তখন সানি মৃত ছিল। সে শুধু ডেড বডিতে ছুরি ঢুকিয়েছে। এটা সত্যি কিনা কেউ জানে না। এদিকে সমীর সানির গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু সানির ফোন গাড়ির সিটের নিচে থেকেই যায়। ফোনের লাইভ লোকেশনের মাধ্যমে রয় তাদের পিছু নেয়। তারা নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে উত্তরাখণ্ড ফিরিয়ে একটি জঙ্গলে এসে ঘুমিয়ে পড়ে। ভোরে ফোনের ভাইব্রেশনে ঘুম ভাঙে। তখনই সমীর ফোনটি খুঁজে পায় ও বুঝতে পারে তারা ট্র্যাক হচ্ছে। ঠিক তখনই রয় এসে পড়ে। তারা সাথে সাথে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। জঙ্গল ছিল শুকনো পাতায় ভরা, ফলে পায়ের শব্দে রয় তাদের অবস্থান আন্দাজ করতে থাকে। তারা জঙ্গল পার হয়ে এক ঝর্ণা থেকে নেমে আসা নদীর ধারে পৌঁছায়। পাশেই ছিল এক বৃদ্ধ। রয় বৃদ্ধকে দেখে জিজ্ঞেস করলেও বৃদ্ধ চুপ থাকে, তাই রয় ফিরে যায়। এরপর তারা নদীর পাশ দিয়ে হাঁটতে শুরু করে। সমীর তখনও জানতো না বাইরের দুনিয়া সবাই ধরে নিয়েছে প্রীতি মারা গেছে। তার জঙ্গল পেরিয়ে এক গ্রামের দিকে রওনা হয়। সমীর আর প্রীতি পালিয়ে একটা দূর গ্রামে আশ্রয় নেয়। গ্রামে সেই বৃদ্ধ যে নদীর ধারে বসেছিল প্রীতিদের দেখে তাদের গ্রামের স্কুলে নিয়ে যায়। সেই সময় প্রচন্ড শীত পড়েছিল, আর তাই রাতে ওই বৃদ্ধ লোকটি তাদের জন্য কিছু গরম কাপড় ও খাবার নিয়ে আসে। সমীর লোকটিকে জানায় তারা পালিয়ে বিয়ে করেছে, পরিবারের লোকজন তাদের খুঁজছে। প্রীতি লোকটির কাছে ফোন চায়, কারণ সে গুগল ম্যাপ দেখে নেপালের রাস্তা খুঁজতে চায়। কিন্তু বৃদ্ধের মাল্টিমিডিয়া ফোন নেই। তবে সে বুঝতে পারে মেয়েটি ম্যাপ দেখতে চায়, তাই স্কুলের ম্যাপ বের করে দেয়। অন্যদিকে সমীর বৃদ্ধের ফোন নিয়ে তার মাকে একটি মেসেজ করে, আমি এসব বুঝে শুনে করেছি, আমি নতুন জীবন শুরু করতে চাই, মেসেজটা পরেই ডিলিট করে দিও, আর বাবাকে কিছু বলো না। তাদের কাছে পাসপোর্ট ছিল না, তবুও সময় দাবি করেছিল পাসপোর্ট ছাড়াই নেপালে যাওয়ার উপায় সে জানে। কিন্তু এখন তার নিজের মধ্যেও সংশয়, সে পারবে না প্রীতিকে নিয়ে এত বড় একটা দায়িত্ব নিতে। রাতের বেলা তারা কিছুটা নিশ্চিত ঘুমায়, কারণ এখানে কেউ তাদের খুঁজতে আসবে না। অন্যদিকে সমীরের বাড়িতে মিডিয়ার ভিড়। সবাই চায় সমীরের পরিবারের সাক্ষাৎকার নিতে। ঠিক তখনই তার মা ফোনে ছেলের পাঠানো মেসেজটা দেখে ফেলে, আর সেটা দেখে ফেলে হরি। হরি এই মেসেজ দেখে ধরে নেয় সমীরই ফোন করেছে, এবং সে সঙ্গে সঙ্গে তথ্যটা পৌঁছে দেয় জয়শঙ্করের কাছে। মিডিয়ার চাপ সহ্য করতে না পেরে সমীরের পরিবার গ্রামের বাড়িতে চলে যায়। জয়শঙ্কর মেসেজ ট্র্যাক করে লোকেশন বের করে রয়কে পাঠায় গ্রামে, যাতে সে সমীরকে মেরে ফেলতে পারে। রয় গ্রামে গিয়ে প্রথমে ওই বৃদ্ধ লোকটির সঙ্গে কথা বলে, কিন্তু বৃদ্ধ কিছুতেই বলতে চায় না। পরে বৃদ্ধের চাবির গোছা পড়ে গেলে পাশে থাকা বাচ্চারা জানায় চাবিগুলো স্কুল ঘরে। রয় বুঝে যায় সমীররা স্কুল ঘরে আছে। এদিকে সমীর ঘুম থেকে উঠে জানালা দিয়ে দেখে রয় স্কুলের দিকে আসছে। সে সঙ্গে সঙ্গে প্রীতিকে নিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়, জঙ্গলের ভেতর দিয়ে নদীর দিকে ছুটে। পালানোর সময় প্রীতির পায়ে লোহার কিছু ঢুকে যায়, সে হাঁটতে পারে না আর। ফলে রয় তাদের ধরে ফেলে। প্রীতি তখন রয়কে চিনে ফেলে, আর বারবার অনুরোধ করে গানটা নামিয়ে নিতে, দরকার হলে তার বাবার সঙ্গে কথা বলতে দিতে। রয় শেষমেশ তাকে জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেয়। ফোনে প্রীতি সব সত্যি খুলে বলে, তারা কাউকে খুন করতে চায়নি, সবকিছু দুর্ঘটনাবশত হয়েছে। তারা কেবল নতুন একটি জীবন শুরু করতে চেয়েছিল। প্রীতি অনুরোধ করে যেন সমীরকে না মারা হয়। প্রীতির কথা শুনে রয় জয়শঙ্করের কাছে জানতে চায়, স্যার এখন কি করব?
জয়শঙ্কর যা নির্দেশ দেয় তাই করে রয়। সে প্রীতিকে গুলি করে, কিন্তু সমীর পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে রয় এক সাক্ষাৎকারে দাবি করে সে কাউকে মারেনি, সে শুধু ঘটনাস্থলে পৌঁছেছিল। তখনও প্রীতি বেঁচে ছিল। তার দাবি, আমি যদি খুন করতাম তাহলে আপনাদের ইন্টারভিউ দিতাম কেন? আমি জানি না মেয়েটিকে কে মেরেছে। এই ঘটনার পর রয় জয়শঙ্করের হয়ে কাজ করা বন্ধ করে দেয়। এদিকে ভালোবাসার মানুষকে হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে সমীর। সে নেপালে পালিয়ে যায়। 2 বছর পর ইউটিউবার ড্যানিয়েল গ্রে ভারত সফরে এসে ভারতের 5টি অমীমাংসিত কেস নিয়ে ডকুমেন্টারি তৈরি করে। সেই ভিডিও দেখে সমীর তাকে মেইল করে নিজের সত্যি গল্প শোনাতে চায়। ড্যানিয়েল নেপালে গিয়ে সমীরের ইন্টারভিউ নেয়। সমীর জানায় সে নেপালে প্রথমে 1 মাস লুকিয়েছিল, এরপর ছোটখাটো কাজ করে চলছিল। মিডিয়া ধীরে ধীরে কেস নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিল। সমীর বলে, আমি তো কোনো হিরো না, সুপার পাওয়ারও নেই যে হঠাৎ ভারতে ফিরে প্রতিশোধ নেব। আমি শুধু চেয়েছিলাম কেউ আমার গল্পটা শুনুক। একদিন সে টিভিতে কুমার নামের এক সাংবাদিকের রিপোর্ট দেখে, যেখানে সাংবাদিকটি সমীরকে নিয়ে সহানুভূতির সঙ্গে কথা বলছিল। তখন সমীর সিদ্ধান্ত নেয় তাকে সব সত্যি বলবে। এরপর সে আবার উত্তরাখণ্ডে ফিরে আসে। ভেবেছিল 2 বছর পর পরিস্থিতি শান্ত হয়েছে, কিন্তু নাগপুরে যাওয়ার পর বাসস্ট্যান্ডে এক ব্যক্তি তাকে চিনে ফেলে। মিডিয়া তৎক্ষণাৎ খবর ছড়িয়ে দেয় নাগপুরের সিরিয়াল কিলার ফিরে এসেছে। তবুও সমীর কোনো মতে বাড়ি পৌঁছে, দেখে বাড়িতে তালা, সব ফাঁকা, পরিবারের কেউ নেই। তবুও এই সেই বাড়ি যেখানে সে একসময় নিশ্চিন্তে ঘুমাতে পারত। তাই বহুদিন পর নিজের পুরনো বাড়িতে সে একটানা ঘুমিয়ে পড়ে। সকাল হতে নতুন একটা সিম কার্ড নিয়ে সমীর এক বিশেষ অ্যাপ ব্যবহার করে সেই নিউজ চ্যানেলে কল করে কুমারের সঙ্গে কথা বলে, নিজের জীবনে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সমীর জানায় সে কুমারকে সব বলার পর কুমার তাকে জানিয়েছিল আগে সে একটা ইন্টারভিউ নেবে, তারপর পুলিশে নিজের সারেন্ডার করার ব্যবস্থা করবে। কুমার তাকে নাগপুরের এক ফার্ম হাউসে যাওয়ার কথা বলেছিল, সেখানে ইন্টারভিউ নেওয়ার জন্য গাড়িও পাঠাতে চেয়েছিল। কিন্তু সমীর ভাবছিল সে তো শেষ পর্যন্ত নিজেই সারেন্ডার করবে, সারা জীবন জেলে কাটাতে হবে। তাই একটু ঘুরে দেখতে চাইল সে সত্যি সেই ফার্ম হাউসে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। নিজের মতো করে নাগপুর ঘুরে সে ফার্ম হাউসের পিছনে গিয়ে দেখে কোনো ইন্টারভিউর ব্যবস্থা নেই, বরং কোবরের লোক রয় সেখানে সমীরকে মারার জন্য অপেক্ষা করছে। বুঝতে পারে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে, তাই সেখান থেকে চলে আসে। এরপর মিডিয়ার উপর তার বিশ্বাস উঠে যায়। পরবর্তীতে সে জানতে পারে যে কুমার নিউজ চ্যানেলের লোক ছিল, তার নিজের কোনো মানি লন্ডারিং কেস ছিল। সে মেয়েটির বাবার সঙ্গে সেটেলমেন্ট করে সমীরকে পুলিশে ধরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। মিডিয়া আসলে নিজেদের স্বার্থ এবং সুবিধা নিয়ে কাজ করে, যেখানে সাধারণ মানুষের দুর্দশা তেমন কোনো গুরুত্ব পায় না। সমীর ভাবছিল এমন পরিস্থিতি সে কোথায় যাবে। রয় ফার্ম হাউসের ঘটনাটাও জানায়। সেদিন কুমার নাগপুরে আসেনি। কুমারের নামে আসলে মানি লন্ডারিং কেস চলছিল। সে জয়শঙ্করের কাছে বলেছিল, আমার কেসটা দেখেন, আমি ছেলেটাকে আপনার হাতে তুলে দেব। তাই কোবরে আর রয় ওই দিন ফার্ম হাউসে সমীরকে মারতে গিয়েছিল। তবে রয় কোবরের সঙ্গে সম্পূর্ণ মতৈক্য না থাকায় বলেছে, আমি ওই রাতে সমীরকে মারিনি, দরকার হলে তদন্ত করুন, আমি দোষী হলে জেলে যাব। রয় বলেছে সে জয়শঙ্করের জন্য কাজ করত, কিন্তু পরে কাজ কমে গিয়েছিল। কাজ পাওয়া বন্ধ হলে বোঝা যায় তাকে আর প্রয়োজন নেই, তাই সে নিজেই সরে এসেছে। সমীরের জীবনে ঘটে যাওয়া সমস্ত বিপর্যয়ের পর সে 2 বছর কাটিয়ে দেয়। বলছে এই সময়ের মধ্যে সে অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছে, আবার অনেকবার ভেবেছে প্রীতির বাবাকে খুন করে এসে সে নিজেও মারা যাবে, কিন্তু সে কখনো সেটা করতে পারেনি। সমীর সবসময় চেয়েছে তার কাহিনী যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এজন্যই সে ড্যানিয়েল গ্রের ওই ডকুমেন্টারি দেখে তার সঙ্গে যোগাযোগ করে। ড্যানিয়েল নেপালে গিয়ে সমীরের ইন্টারভিউ নেয়। সমীর জানায় সে নেপালে প্রথম 1 মাস লুকিয়েছিল, তারপর একটু একটু করে কাজ শুরু করে। মিডিয়া ক্রমশ তার কেস নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে। সে নিজেকে কোনো নায়ক ভাবে না, কিন্তু চায় তার সত্যি কথা প্রকাশিত হোক। তখনও তদন্তকারী অফিসার কোবরে সমীরকে সাইকোপ্যাথ মনে করে। রয়ের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করতে চায় না। কোবরের মতে রয়ের তো কোনো অস্তিত্বই নেই। যদিও ডকুমেন্টারির সময় রয়ের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, কিন্তু কোবরে ওই টিমের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দেয়। এই কেসের সাথে জড়িত সবাই তাদের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি পেশ করেছে। যেমন সমীরের দৃষ্টিতে সে নির্দোষ, আর অন্যদের দৃষ্টিতে প্রত্যেকে এই কেসে জড়িত। স্পষ্ট করে কেউ দোষী বা নির্দোষ বলা কঠিন, কিন্তু একসময় মনে হয় সমীর যা বলছে তা সত্যি। তবে ডকুমেন্টারির এক ব্রেকে বিষয়টি এলোমেলো করে দেয়। একটা ছোট্ট ঘটনা, সমীর যখন ওয়াশরুমে যায় তখন তার জ্যাকেট থেকে প্রীতির ব্যবহৃত একটি পোশাক পরে যায়। সমীর দ্রুত তা লুকিয়ে রাখে, কিন্তু বুঝতে পারেনি এটি ক্যামেরা রেকর্ড হচ্ছে। পরবর্তীতে টিম এটি দেখে অবাক হয়। এখন প্রশ্ন ওঠে, সমীর মিথ্যা বলছে? আসলে কি ঘটেছিল? সমীর বলেছে রয় প্রীতিকে গুলি করে মেরেছিল, কিন্তু রয় দাবি করে সে কাউকে মারেনি, দুজনে পালিয়ে গিয়েছিল। যদি রয় প্রীতিকে মেরে ফেলে, তাহলে প্রীতির ব্যবহৃত পোশাক কিভাবে সমীরের কাছে এলো? এটি একটি প্রমাণ যে সমীর পুরো সত্য বলছে না, সে কিছু তথ্য লুকিয়েছে। পুলিশ, মেয়ের বাবা কিংবা মিডিয়া কেউ সত্য বলেনি, তারা কেবল ছেলেটিকে ফাঁসানোর চেষ্টা করেছে, তাকে কথা বলার সুযোগ দেয়নি। কোবরে সবসময় সময়কে রেপিস্ট হিসেবে দেখাতে চেয়েছে। সবশেষে বলতে হয়, সত্য কেবল এক দৃষ্টিভঙ্গি,
সবাই নিজের মতো গল্প বলে। এই ডকুমেন্টারি সিরিজটি দেখার পর আপনার মনে হতে পারে সময় হয়তো প্রীতিকে মৃত ভেবে তার পোশাক পরিয়েছিল বা ইচ্ছাকৃত প্রীতিকে খুন করেছে, কিন্তু যে তথ্য সময় দিয়েছে তাতে সে মোটেও দোষী নয় বলেই মনে হয়। আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো সিনেমা বা সিরিজের এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।